এত কনফিডেন্টলি যে এইরকম ফাফর নেওয়া যায় এবং ফাফরবাজি করা যায়, সেটা ডোনাল্ড ট্রাম্পকে না দেখলে বোঝা যাইতো না। নিজের মনের ভিতরে ভয়ে চুপসে আছে, তার দেশে আন্দোলন শুরু হয়ে গিয়েছে, আবার এইদিকে সে ইরানি সভ্যতাকে ধ্বংস করার জন্য হুমকি দিচ্ছে। মুখে আবার বলছে তেহরান নাকি তার কাছে শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। আসলে সে তো নিজে মরিয়া হয়ে আছে। বাংলায় একটা কথা আছে না, যত গর্জে তত বর্ষে না, অথবা ঘেউ ঘেউ করা ড্যাশ কদাচিৎ কামড়ায়। এই ট্রাম্পের ব্যাপারে হয়ে গেছে সেরকম ঘটনা। সে যত গর্জে উঠেছিল তত পরিমাণ বর্ষাতে পারে নাই ইরানের উপরে। রেজিম চেঞ্জ করার কথা ছিল, ইরানের জনগণ উল্টো আরো একত্রিত হয়ে মাঠে নেমে গিয়েছে। তারা ইরানি সভ্যতা ধ্বংস করার হুমকিতে ঘরে বসে থাকে নাই, তারা তাদের দেশকে দোষারোপ করে নাই, দেশপ্রেম নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। প্রথম আলো রিপোর্ট করেছে, তাদের দেশের পত্রিকা ফিনান্সিয়াল টাইমস বলেছে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পই মরিয়া হয়ে পাকিস্তানকে চাপ দিয়েছিল। 21শে মার্চ থেকে ট্রাম্প নিজে বুঝতে পারছিল এই যুদ্ধে যেহেতু ইরানকে তারা নিজের কবজায় আনতে পারছে না, হরমুজ প্রণালী তো তারা সত্যি সত্যি বন্ধ করে দিয়েছে, জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছে, তার দেশে মানুষজন রাস্তায় নেমে তার বিরুদ্ধে আন্দোলন করছে। অতএব কোনো একটা দেশকে ধরে মোটামুটি একটা মধ্যস্থতা করবার জন্য তাকে চেষ্টা করতে হবে। অতএব তারা ধরেছে কাকে? পাকিস্তানকে। কেন ধরেছে সেটাও আবার বলেছে ফিনান্সিয়াল টাইমস, কারণ পাকিস্তান তাদের প্রতিবেশী দেশ এবং মুসলিম দেশ। অতএব মনে করা হয়েছে পাকিস্তান যদি মধ্যস্থতার জন্য এগিয়ে আসে, ইরানি বাহিনী আইআরজিসি ইরানের ক্ষমতাবান নেতারা বোধহয় এই জিনিসটাকে মেনে নেবে। কিন্তু তেহরান তো সেটা মানে নাই, বরঞ্চ তেহরান মনে করেছে হরমুজ প্রণালীর কন্ট্রোল তারা ছাড়বে না। আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এদের ভিতরে মতবিরোধ দেখা দিয়েছে। বেশিরভাগ সদস্য মনে করেছে যে হরমুজের কন্ট্রোল তারা ছাড়বে না এবং এই যুদ্ধ যাতে বন্ধ না হয় তারা এর শেষ দেখে নিতে চেয়েছে। আবার অপরদিকে কি ঘটনা ঘটেছে, হোয়াইট হাউস ক্রমাগত বলেই যাচ্ছে তাদেরকে শেষ করে দেবে। ইরানের নেতারা তাকে কি বলছে, সর্বোচ্চ নেতার মর্যাদায় আসীন করতে চায়। অতএব ইরান বারবার বলছে শান্তি চুক্তির জন্য, কিন্তু আমেরিকা নাকি রাজি হচ্ছে না। এই লেভেলের ফাফরবাজি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট এই কথাটা বলতে পারে। ভাবুন একবার। এবং আরো ইন্টারেস্টিং ঘটনাটা কোন জায়গায় জানেন, সে পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতা করার চেষ্টা করেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এবং উনি তার সেনাপ্রধান আসিম মুনিরকে দিয়ে এই নেগোসিয়েশনটা করাচ্ছিলেন। খুব ভালো। এবং ওকে আবার শিখিয়েও দিয়েছে যে এটা তোমরা বলো যে তোমাদের উদ্যোগে নেগোসিয়েশনটা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাই বলেছে, এটা নাকি তাদের নিজেদের উদ্যোগে হচ্ছে। কিন্তু যে চিঠির মাধ্যমে তারা এই নেগোসিয়েশনটা করার চেষ্টা করেছিল তেহরান এবং হোয়াইট হাউসের মধ্যে, সেখানকার কপিতে আবার ভুলে খসড়া লেখাটা উঠেছিল, মানে ড্রাফট। তার মানে বোঝাই যাচ্ছে কেউ একজন হয়তো এই চিঠি ড্রাফট করে পাঠিয়েছিল পাকিস্তানের কাছে, এবং তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছিল তার সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে 21শে মার্চ থেকে ট্রাম্প যে নিজে শান্তি চুক্তি করার জন্য এবং যুদ্ধবিরতি করার জন্য যে মরিয়া হয়ে উঠেছিল, ধারণা করা হচ্ছে এই ওয়াশিংটন বা এই হোয়াইট হাউসই কিন্তু এই চিঠিটি পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানের কাছে। তার মানে বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে এই রিপোর্ট থেকে অন্তত এটা ধারণা করা আর মোটেও কঠিন কোনো কাজ নয় যে আমেরিকা এই যুদ্ধে কিরকম ভাবে পরাজয় বরণ করলো। পরাজয় তো তাদের জন্য ওইটাই যে ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রমকে তারা বন্ধ করতে পারলো না, তাদের হুমকি ধামকিতে হরমুজ প্রণালী ইরান খুলে দিল না, এবং একই রকম ভাবে যখনই আঘাত করা হচ্ছে পাল্টা আঘাত দিয়ে ইরান তার জবাব দিচ্ছে। তাদের লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের জিনিসপত্রকে সস্তা শাহেদ ড্রোনের কাছে হারতে হচ্ছে। তাদের রাডার সিস্টেমগুলো মধ্যপ্রাচ্যে ভালো মতো কাজ করতে পারছে না। তাদের নৌযানগুলো নৌপথে যারা ছিল তারা ভয়ে পালাচ্ছে হরমুজ প্রণালীর আশেপাশে থেকে। অতএব মধ্যপ্রাচ্যের উপর নিরঙ্কুশ ক্ষমতা এবং আধিপত্য যে ট্রাম্প হারিয়ে ফেলছিল, এই ভয়ে সে 21শে মার্চ থেকে এই মধ্যস্থতা করবার জন্য সে চেষ্টা চালাচ্ছিল। এবং এই রিপোর্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। পাকিস্তান একটি মুসলিম দেশ এবং প্রতিবেশী হওয়ার কারণে ওয়াশিংটন মনে করেছিল তাদের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান সেটা সহজে মেনে নেবে, কিন্তু ইরান মানেনি। এবং যখন মেনেছে ততক্ষণে ট্রাম্পের হুমকি ধামকি সমস্ত কিছু মিথ্যা প্রমাণিত হয়েছে। যে রেজিম চেঞ্জের কথা তারা বলেছিল, সেই রেজিম চেঞ্জ
অসংখ্য নেতাকে এবং ট্যালেন্টেড অফিসারকে, দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরও তারা অতি দ্রুত নেতৃত্বের শূন্য স্থান পূরণ করে ফেলেছে এবং দেশের জনগণকে আরো দেশপ্রেমে উজ্জীবিত করে এই পারমাণবিক অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবার হুমকিতেও একত্রিত করে দিয়েছে। আবার ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে তাদেরকে যারা ব্ল্যাকমেইল করে আমেরিকাকে এই যুদ্ধে নিয়ে এসেছিল, বলা হয়ে থাকে সেই ইসরায়েল এবং নেতানিয়াহু গাল ফুলিয়ে বসে রয়েছে। কারণ এই আলোচনার টেবিলে পাকিস্তান কিন্তু তেহরান আর ওয়াশিংটন কিংবা হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে, ইসরায়েলকে কোনো পাত্তাই দেয়নি। তাহলে ইসরায়েলকে যদি পাত্তা না দেয়, ইসরায়েল আবার এই ক্ষোভে দুঃখে শোকে সে আবার লেবাননে গিয়ে ইতিহাসে স্মরণকালের সেরা আঘাত করেছে এবং লেবাননও আবার এতে ভয় পায়নি। লেবাননও এই ব্যাপারে কোনো মোটেও ভয় পাচ্ছে না, লেবাননও পাল্টা আক্রমণ করার জন্য চেষ্টা করছে এবং ইরানের এই যে তাদের মিত্রদের পাশাপাশি থাকার যে চেষ্টা সেটাও কিন্তু প্রশংসিত হচ্ছে। কারণ ইরানের মিত্র কারা? হিজবুল্লাহ, যে কিনা লেবাননে, হুতি ইয়েমেনে কিংবা অন্যান্য ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠীও কিন্তু ইরানের মিত্র শক্তি। অতএব ইরান যে শর্ত দিয়েছে 10 দফা, সেখানে কিন্তু উল্লেখ করেই দিয়েছিল ইরান এবং তার মিত্রদের উপর যে আগ্রাসন সেটা চিরদিনের জন্য বন্ধ করতে হবে। তাদের পারমাণবিক অস্ত্রের যে পরীক্ষা, সেই পরীক্ষা তারা চলমান রাখবে এবং জাতিসংঘের মাধ্যমে যত ধরনের চুক্তি হবে জাতিসংঘের মাধ্যমে জানাতে হবে। এটার প্রাইমারি এই 15 দিনের যুদ্ধবিরতির জন্য আগামীকাল 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে এই চুক্তিটার জন্য 2 দেশের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছবে। এখন দেখা যাক সেখানে কোন চুক্তি নিয়ে কিভাবে এটার আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করে, সেটাই দেখার বিষয়। এক্ষেত্রে বলা হচ্ছে, ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে 15 দফার একটি খসড়া প্রস্তাব দিয়েছিল। পাকিস্তানি কর্মকর্তারা সেটি ইরানকে দেখায়। বিনিময়ে ইরানও তাদের 5 ও 10 দফার ফিরতি প্রস্তাব দেয়। মাঝখানে 45 দিন থেকে শুরু করে 2 সপ্তাহ নানা মেয়াদের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলে। 2 পক্ষ শুরুতে নিজেদের দাবিতে অনড় থাকলেও এক পর্যায়ে ইরান তাদের মজুদ ইউরেনিয়ামের পরিমাণ কমাতে কিছুটা রাজি হয়। এখন ইউরেনিয়ামের 1 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের হামলা চালানোর পর ইরানের রাজনৈতিক নেতারা কয়েকদিন আগেই একটি বিষয়ে নীতিগতভাবে রাজি হয়, আর সেটি হলো হরমুজ প্রণালী তারা সাময়িকভাবে খুলে দিবে, কিন্তু এর কন্ট্রোল আবার ইরানি সেনাবাহিনী বা সামরিক বাহিনীর উপর থাকবে। আর এর মধ্যে যে ইসরায়েল বলছে যে তার মিত্র শক্তিরা বা অন্যান্যগুলো কিন্তু এই চুক্তির আওতায় নাকি নয়, অতএব ইসরায়েল রাগে দুঃখে ক্ষোভে অন্যদেরকে আঘাত করছে। ইরানও তাই বলছে যদি চুক্তির বাইরেই হয়ে থাকে তাহলে সে আবার সৌদি আরবে বিভিন্ন শহরে সে আক্রমণ করছে এবং সেই স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চলছে। অতএব হামলা পাল্টা হামলা এটা টুকটাক চলতেই থাকবে এবং চলতে যে থাকবে এতে 2 দেশ থামবে না। আপাতত এই যে ব্যাপারগুলো কোন জায়গায় যায়, কালকে ইসলামাবাদের চুক্তির পর বোঝা যাবে যে পাকিস্তান কতটা ভালো মধ্যস্থতাকারী হলো। আবার অনেকেই কেউ দাবিও তুলছে যে পাকিস্তান যে এত বড় একটি যুদ্ধ থামালো, পাকিস্তান বোধহয় আগামীতে নোবেল পুরস্কার পাবে। এই শাহবাজ শরীফ, এই আসিম মুনিররা হয়তো নোবেল পুরস্কার পাবে। অতএব নোবেলের বেল থাকুক আর না থাকুক, অন্তত পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এটিই হবে কালকের মধ্যস্থতার মূল উদ্দেশ্য। তবে ভাই বোঝা গেছে ফাটা বেলুনের মতো ট্রাম্প প্রশাসন যে ফুসকে গেছে এবং বেলুন যে ফুলে উড়ে গিয়েছে, বেলুন যে চুপসে গেছে, সেটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ফাইন্যান্সিয়াল টাইমসের এই নিউজের ভেতর দিয়ে। আর ফাফরবাজি, চিরদিন ফাফরবাজি করলেই সব কিছু হয়ে যায় না, বরঞ্চ ফাফরবাজি বন্ধ করে কাজের কাজ করতে পারাটাই গুরুত্বপূর্ণ। এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হয়তো শিক্ষা নেবে, আর আক্রমণ করবার আগে 10 বার ভেবে দেখবে ইরানকে। 4000 বছরের অজেয় যে ইতিহাস রয়েছে ইরানের, অজেয় ইতিহাস, সেটি এবারও বজায় থাকলো। অতএব পৃথিবী শান্ত হোক। দি বাংলা পালসের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।